আজ আমরা পড়ব খ্রিস্টোফার মার্লো রচিত ডক্টর ফস্টাস। খ্রিস্টোফার মার্লো রচিত ডক্টর ফস্টাস ইংরাজি সাহিত্যে একটি বিখ্যাত ট্র্যাজিক নাটক। নাটকটি রেনেসাঁ যুগের মানুষের জ্ঞান পিপাসা, সীমাহীন ক্ষমতা, আকাঙ্ক্ষা, অহংকার এবং আত্মবিনাশের কাহিনী তুলে ধরে। নাটকের মূল চরিত্র ডক্টর ফস্টাস একজন অসাধারণ মেধাবী জার্মান পণ্ডিত, যিনি প্রচলিত জ্ঞানের সীমাবদ্ধতায় হতাশ হয়ে কালো জাদুর আশ্রয় নেন। শেষ পর্যন্ত তার অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা ও ঈশ্বর বিরোধী কাজ তাকে ধ্বংসের দিকে নিয়ে যায়। এই নাটকটি রেনেসাঁ যুগের আদর্শকে প্রতিফলিত করে। রেনেসাঁ যুগে মানুষ ধর্মীয় চিন্তার বাইরে এসে বিজ্ঞান, মানবতাবাদ এবং ব্যক্তি স্বাধীনতার প্রতি আকৃষ্ট হচ্ছিল। ফস্টাস সেই যুগে মানুষের প্রতীক, যে সীমাহীন জ্ঞান ও ক্ষমতা অর্জন করতে চায়। কিন্তু মার্লো দেখিয়েছেন, যখন মানুষ ঈশ্বরকে অস্বীকার করে, কেবল নিজের অহংকারকে অনুসরণ করে, তখন তার পতন অনিবার্য হয়ে পড়ে। ডক্টর ফস্টাস নাটকে খ্রিস্টোফার মার্লো, একজন উচ্চাকাঙ্ক্ষী জার্মান পণ্ডিত, ফস্টাসের করুণ পতনের কাহিনী তুলে ধরেছেন। জ্ঞান অর্জনের মহৎ আকাঙ্ক্ষা থেকে শুরু করে আত্মকেন্দ্রিক ভোগবিলাস ও সাধারণ তত্ত্বের পতন পর্যন্ত তার যাত্রা এই নাটকের মূল বিষয়। একই সঙ্গে নাটকটি ইউরোপের মধ্যযুগীয় মূল্যবোধ ও রেনেসাঁ যুগের মূল্যবোধের পার্থক্য প্রকাশ করে। মধ্যযুগীয় মূল্যবোধ খ্রিস্ট ধর্ম, সাধু সন্ত এবং মানুষ ও ঈশ্বরের সম্পর্ককে কেন্দ্র করে গড়ে উঠেছিল। অন্যদিকে রেনেসাঁ যুগে মানবতাবাদ, ব্যক্তি স্বাতন্ত্র্য এবং প্রকৃতি সম্পর্কে বৈজ্ঞানিক অনুসন্ধানকে গুরুত্ব দেওয়া হয়। মার্লোর নাটক এই পরিবর্তনকে একদিকে প্রতিফলিত করেছে, আবার অন্যদিকে প্রশ্নও তুলেছে। নাটকের কেন্দ্রবিন্দুতে কোনো রাজা বা অভিজাত ব্যক্তি নয়, বরং একজন সাধারণ মানুষ ফস্টাস, যার জ্ঞান অনুসন্ধানের আকাঙ্ক্ষা প্রথমে প্রশংসনীয় মনে হয়, কিন্তু তার অতিরিক্ত অহংকার ও সীমাহীন ক্ষমতার লোভই শেষ পর্যন্ত তার ধ্বংস ডেকে আনে। প্রোলগে কোরাস এই বিষয়টি স্পষ্টভাবে জানিয়ে দেয়। ফস্টাসের জীবন দেখায় যে সীমাহীন জ্ঞান ও ব্যক্তিগত ক্ষমতার লোভ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। নাটকের শুরুতে ডক্টর ফস্টাস নিজের অধ্যয়ন কক্ষে বসে প্রচলিত মধ্যযুগীয় শিক্ষা ব্যবস্থাকে প্রত্যাখ্যান করেন। প্রচলিত জ্ঞানের সীমাবদ্ধতায় তিনি অসন্তুষ্ট হয়ে পড়েন এবং আরও গভীর জ্ঞান অর্জনের আকাঙ্ক্ষা করেন। তিনি মনে করেন, মানব জ্ঞান যা দিতে পারে তিনি তার সবই অর্জন করেছেন। তাই তিনি জাদুবিদ্যার মাধ্যমে প্রকৃতিকে নিয়ন্ত্রণ করতে এবং জ্ঞান, সম্পদ ও রাজনৈতিক ক্ষমতা অর্জন করতে চান। যদিও এই সীমাহীন জ্ঞান ও ক্ষমতার অনুসন্ধান শেষ পর্যন্ত তাকে ধ্বংসের পথে নিয়ে যায়, তবুও মার্লো তার আকাঙ্ক্ষাকে এক ধরনের মহিমা দিয়েছেন। নাটকের গুরুত্বপূর্ণ ঘটনা, ফস্টাস জাদুবিদ্যার সাহায্যে মেফাস্টোফিলিসকে আহ্বান করেন, যে পরে তার পথপ্রদর্শক ও শক্তির উৎস হয়ে ওঠে। ফস্টাস জানায় যে যদি মেফাস্টোফিলিস তাকে 24 বছর সেবা করে, তবে সে নিজের আত্মা লুসিফারের কাছে বিক্রি করবে। এই ঘটনায় তার ব্যক্তিগত ক্ষমতা অর্জনের যাত্রার সূচনা হয়। মেফাস্টোফিলিস তাকে 10,000 নরকের ভয়াবহ শাস্তির কথা বলে সতর্ক করলেও ফস্টাস তার সিদ্ধান্ত থেকে সরে আসে না। এখানেই তার অহংকার ও অন্ধ উচ্চাকাঙ্ক্ষা প্রকাশ পায়, যা তার ট্র্যাজিক দুর্বলতা। আত্মা বিক্রির পর থেকেই তার মধ্যে অনুশোচনা ও নরকের ভয় কাজ করতে থাকে। তার অন্তর্দ্বন্দ্বকে প্রতীকীভাবে দেখানোর জন্য নাটকের ভালো ও মন্দ দেবদূতকে ব্যবহার করা হয়েছে, যারা তাকে বিপরীত পথে প্রচালিত করার চেষ্টা করে। নাটকের ক্রমবর্ধমান ঘটনায় ফস্টাস কালো জাদুবিদ্যা শিখতে থাকে এবং মেফাস্টোফিলিসের সঙ্গে বিভিন্ন আলোচনা করে। মেফাস্টোফিলিস তাকে পৃথিবীর নানা বিষয় শেখালেও বিশ্বস্রষ্টাকে সেই প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করে। ফলে ফস্টাস ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। মার্লো সম্ভবত এখানে বোঝাতে চেয়েছেন যে প্রকৃত মহত্ব ঈশ্বরের মাধ্যমে অর্জিত হয়। এদিকে ফস্টাসের চাকর ওয়াগনার তার প্রভুর বই ব্যবহার করে জাদুবিদ্যা শিখে ফেলে এবং রবিন নামের এক ভাঁড়কে নিজের অধীনে নিয়ে নানা হাস্যকর ঘটনা সৃষ্টি করে। এই চরিত্রগুলি নাটকে হাস্যরস ও ব্যঙ্গের সৃষ্টি করলেও ধীরে ধীরে ফস্টাস নিজেও তাদের মতো হাস্যকর হয়ে ওঠে। নাটকে ক্লাইম্যাক্সের দিকে এগোতে থাকলে ফস্টাসের অন্তর্দ্বন্দ্ব আরো তীব্র হয়। সে বুঝতে পারে যে তার অনুতপ্ত হওয়া উচিত, কিন্তু সিদ্ধান্তহীনতায় ভোগে। ভালো ও মন্দ দেবদূত তার মানসিক দ্বন্দ্বের প্রতীক। শেষ পর্যন্ত সে রক্ত দিয়ে চুক্তিপত্রে স্বাক্ষর করে এবং নিজের আত্মা লুসিফারের কাছে সমর্পণ করে।
কিন্তু আশ্চর্যের বিষয় হলো ক্ষমতা পাওয়ার সঙ্গে সঙ্গে তার আগের উচ্চাকাঙ্ক্ষা নষ্ট হয়ে যায়। যে ফস্টাস একসময় মহৎ জ্ঞান ও শক্তির স্বপ্ন দেখেছিল, সে ধীরে ধীরে তুচ্ছ কৌতুক ও প্রতারণায় লিপ্ত এক সাধারণ ভাঁড়ে পরিণত হয়। ঈশ্বরের জায়গায় লুসিফার এবং ধর্মীয় ভক্তির জায়গায় নিন্দার স্থান নেয়। অর্থাৎ অসীম ক্ষমতা অর্জন করেও সে প্রকৃতপক্ষে নৈতিক ও মানসিকভাবে অধঃপতিত হয়। নাটকের পতন পর্বে ফস্টাস বিভিন্ন দেশে ঘুরে রাজা সম্রাটদের সামনে জাদু দেখিয়ে বেড়ায়। উদাহরণস্বরূপ, সে রোমে পোপের দরবারে গিয়ে অদৃশ্য হয়ে ভোজসভায় বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং পোপকে আঘাত করে। পরে সে জার্মানির সম্রাট চার্লস পঞ্চমের দরবারেও বিনোদন দেয়। কিন্তু তার জাদুবিদ্যা থেকে কোনো মহান কাজের সৃষ্টি হয় না, সে কেবল সাধারণ কৌশল ও হাস্যকর প্রদর্শনীতে সীমাবদ্ধ থাকে। ফলে বোঝা যায় যে জ্ঞান ও ক্ষমতার সন্ধান তাকে প্রকৃত মত দেয়নি, বরং তাকে ক্ষমতাবানদের বিনোদনদাতায় পরিণত করেছে। নাটকের শেষাংশে ফস্টাস বুঝতে পারে যে সে প্রকৃত জ্ঞান ও ক্ষমতা কোনোটি অর্জন করতে পারেনি। 24 বছরের সময়সীমা শেষ হলে এলে মৃত্যু ভয় তাকে গ্রাস করে। মার্লো এখানে সময়কে দ্রুত গতিতে দেখিয়েছেন, যাতে বোঝা যায় ফস্টাসের জীবন দ্রুত শেষ হয়ে আসছে। ফস্টাস টয়ের হেলেনকে আহ্বান করে, মন্দিরটা তার জন্য প্রার্থনা করে এবং মৃত্যুর আগের রাতে সে ঈশ্বরের করুণা প্রার্থনা করে। তবে সে সত্যিকার অর্থে অনুতপ্ত হয়েছিল কিনা তা স্পষ্ট নয়। সে মনে করে কিছু পাপের ক্ষমা নেই। যদিও খ্রিস্ট ধর্মে অনুতাপের মাধ্যমে ক্ষমার কথা বলা হয়েছে, শেষ পর্যন্ত মধ্যরাতে শয়তানরা এসে তার আত্মাকে নরকে নিয়ে যায়। পরে পণ্ডিতরা তার দেহাবশেষ খুঁজে পায় এবং তার অন্ত্যেষ্টিক্রিয়ার সিদ্ধান্ত নেয়।